প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি মোহনার নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রায়। দর্শক, আজ আমরা কথা বলবো রাজনীতিতে ঐক্য কোথায়, আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব রিটা রহমান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, রয়েছেন জনাব সাইফুর রহমান তপন, সহকারী সম্পাদক দৈনিক সমকাল। দর্শক, আজকের প্রসঙ্গ নিয়ে শেষ অবধি আলোচনায় আমাদের সাথে আপনারা থাকবেন সে প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। জি, ধন্যবাদ। রিটা রহমান, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আজকে আপনার প্রথম বারের মতো পেয়েছি মোহনার পর্দায়, এই জন্য বিশেষ ধন্যবাদ আপনাকে এবং কৃতজ্ঞতাও। আপনাকেও ধন্যবাদ। জি, আমরা দেখছি যে রাজনীতিতে এক ধরনের কথার কামান দাগা চলছে। জামাতকে আমরা হুঙ্কার দিতে দেখছি যে বাঁকা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা হবে এবং ঘি তাদের চাই, নো হাঙ্কি পাঙ্কি। এবং এটি বলতে দ্বিধা নেই যে এটি বিএনপির উদ্দেশ্যে বলা হচ্ছে, কারণ জামাত চাইছে যে নির্বাচনের আগে গণভোটে হয়ে যাক এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ চাচ্ছে এবং এনসিপি সহ অপরাপর দলগুলো অনেকটা জামাতের সুরেই কথা বলছে। সামনে নির্বাচনকে নিয়ে বিএনপি খুবই আশাবাদী এবং খুবই তারা কি বলে উদ্যমী। আমরা যদি এই মুহূর্তে দেখি যে ইতিমধ্যে আপনারা বিভিন্ন আসনে আপনাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছেন, কিন্তু জামাতের যে অবস্থান রাজনীতিতে সেটি এক ধরনের সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে। বলা হচ্ছে যে এই কথামালার যে সংঘাত, কথার যে উত্তাপ, সেটি রাজনীতির মাঠকে গরম করতে পারে, রাজনীতিতে আবারও সহিংসতাপূর্ণ হয়ে উঠতে পারে, এমনই মনে করছেন অনেকে। ভিতরের খবর কি জানতে চাই, যে আপনারা সংঘাতের পথে যাচ্ছে, রাজনীতি কি সংঘাতের পথে যাচ্ছে নাকি অন্য একটা সমঝোতাও হলে হতেও পারে? অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাজনীতি শান্তির পথে যাবে, এটাই আমরা প্রত্যাশা করি এবং আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনগুলো, দলগুলোরও দায়িত্ব হওয়া উচিত যারা শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখবে। এটা কিন্তু মানুষের, এদেশের মানুষ যারা নানান চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে সামনে এগিয়ে চলছে, তাদের প্রত্যাশা। তো আমাদের রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু এটার ব্যাপারে বিশেষ খেয়ালি হওয়া উচিত। এমন কোনো পরিস্থিতি তৈরি করতে তাদের যাওয়া উচিত না যেটাতে সংঘাতপূর্ণ একটা পরিবেশের সৃষ্টি হতে পারে। তো অনেক কিছু হচ্ছে, আপনি ঠিকই বলছেন। তো সেখানে হয়তো আমার মনে হচ্ছে রাজনীতিতে যখন বিশেষ করে নির্বাচন আসে তখন কিছু রেটরিক তৈরি হয়। তো এই রেটরিকটা করবার উদ্দেশ্য হচ্ছে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা, এক ধরনের প্রতিযোগিতাকে সামনে তুলে ধরা, নির্বাচনের মাঠ গরম করার একটা প্রক্রিয়া, পদ্ধতি বা কৌশল হতে পারে। জি, কিন্তু এটা করতে গিয়ে যেন সবাই এই একটা জিনিস না ভুলে যায় যে আমরা যেই পরিস্থিতির থেকে বেরিয়ে এসে আজকে একটা নতুন একটা সম্ভাবনার রাস্তায় হাঁটছি, সেখানে যেন ব্যাঘাত না আসে। এখানে আমাদের প্রতিপক্ষ বা যারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আসার পথে কেউ যেন এখানে ষড়যন্ত্র করে আমাদের ব্যাঘাত না ঘটাতে পারে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর বিশেষ করে এই জিনিসটা খেয়াল করা উচিত, কারণ অনেক রক্তের বিনিময়ে আজকে যে নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে, এই পরিস্থিতি থেকে যেন আমরা অন্য দিকে না চলে যাই। কারণ আমাদের যারা প্রতিপক্ষ, যাদের থেকে আমরা বেরিয়ে, যাদের কি বলবো, যাদের মানে যাদের নিয়ন্ত্রণ থেকে বা যাদের কি শব্দটা আছে একটা, মানে ফ্যাসিবাদী যে কাঠামো ছিল বা আগ্রাসনী যে কাঠামো ছিল, সেখান থেকে বেরিয়ে দেশটা যখন একটা গণতান্ত্রিক, একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে, গণতান্ত্রিক স্থিতিশীলতার দিকে যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা আমাদের এতদিন আমাদের নিয়ন্ত্রণ করেছে বা আমাদের শোষণ করেছে, শোষণ বলবো আমি বিশেষ করে, তারা যেন আবার ভিতরে ঢুকতে না পারে সে ব্যাপারে আমাদের কিন্তু বিশেষভাবে সচেতন থাকা উচিত। জি, আমরা দেখছি 5ই আগস্টের পরে এই যে ফ্যাসিস্ট যে পতিত শক্তি তারা ফিরে আসতে পারে এবং তাদেরকে ঠেকানো দরকার। এই অর্থে আমরা সকল রাজনৈতিক দলগুলোকে আমরা একমত হতে দেখেছি এবং ঐক্যমত্য আমরা পোষণ করতে দেখেছি। কিন্তু অপরাপর রাজনৈতিক অনেকগুলো সংস্কারের প্রশ্ন, জুলাই সনদের মর্যাদার প্রশ্ন, গণভোটের প্রশ্নে আমরা নানা রকম একটা বিরোধপূর্ণ অবস্থা দেখছি। সেখানেই সংকটটি যে শেষ পর্যন্ত সেই ঐক্যটা ধরে রাখতে পারবে কিনা, নাকি সেই পতিত ফ্যাসিবাদ রাজনীতিতে আসবে, তারা এক ধরনের বার্তা দিচ্ছে সামনে, তারা অনুষ্ঠান
তাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে রেখেছে, সেটা নিয়ে আলোচনা করব। আপনাকে ধন্যবাদ। আসতে চাই সাইফুর রহমান তপন। আজকে একটা উল্লেখ করতে চাই যে টাইম ফ্রেম সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে বেঁধে দেওয়া হয়েছিল যে 7 দিনের মধ্যে এই যে তাদের মধ্যে মতভিন্নতা আছে এটা মিটিয়ে একটা জায়গায় আসতে হবে, না হলে সরকার তার মতো করেই রিয়্যাক্ট করবে বা অ্যাক্ট করবে, এমনই বলা হয়েছিল। সেই আলটিমেটামটা হয়তো আজকে শেষ হয়ে গেল। জামাতও একভাবে বিএনপির প্রতি এক ধরনের হুঙ্কার দিয়ে রেখেছে যে তারা যদি এই দাবি না মানে তাহলে তারা মাঠে নামবে এবং ঢাকাকে অচল করে দেবে। তো কি মনে হয় যে কালকে থেকে কি রাজনীতির একটা ভিন্ন রকম চিত্র কি আমরা দেখবো? সেটি হচ্ছে সহিংসতাপূর্ণ বা সংঘাতের দিকে যাচ্ছে কি রাজনীতি? আমার তা মনে হয় না, কারণ এখানে আপা যেটা বললেন যে যাদের কবল থেকে ক্ষমতার নিয়ন্ত্রণ তারা নিলেন, এটা তো ক্ষমতার দ্বন্দ্ব, প্রধানত ক্ষমতার দ্বন্দ্ব। ক্ষমতাটা আবার নিজেদের মধ্যে ভাগাভাগির একটা প্রবলেম, মূলত এটাই। এই জায়গাটাতে এই যে ভাগাভাগির যে সমস্যা, এই ভাগাভাগির সমস্যাটা খুব বিশাল না, মানে শত্রুর মোকাবেলার প্রশ্নে। এখন আওয়ামী লীগ তাদের শত্রু, নিশ্চিতভাবে তাদের শত্রু। তো আওয়ামী লীগের যে হুমকি, এই হুমকির তুলনায় তাদের নিজেদের মধ্যে যে ভাগাভাগির যে সমস্যা, এটা খুব বড় বিষয় না। এটা হলো আমাদের মাথায় রাখতে হবে সেটা। তো যে কারণে যে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে জামাতের যে হুঙ্কার আমরা দেখতে পাচ্ছি, আবার একই সাথে এটাও আমরা জানি যে জামাত, এনসিপি, বিএনপি তো বটেই, সবাই কিন্তু ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে, নির্বাচনের প্রস্তুতি কিন্তু সবাই নিচ্ছে। এবং জামাতের 300 ক্যান্ডিডেট তারা আগেই ঠিক করে ফেলছে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, পরশুদিন সমকালেই একটা মানে লিড নিউজ হয়েছিল, সেটা হলো যে বিএনপি যে এই 237টা নমিনেশন দিল, সেই নমিনেশনের মধ্যে দেখা গেছে যে ডাক্তার শফিকুর রহমান সহ, জামাতের ডাক্তার শফিকুর রহমান সহ গুরুত্বপূর্ণ অনেক নেতার যে আসনগুলো, অর্থাৎ তারা সম্ভাব্য যেখানে তারা ইলেকশন করতে পারেন, সেগুলোতে বিএনপি দুর্বল ক্যান্ডিডেট দিয়েছে, অপেক্ষাকৃত। মানে আমাদের রিপোর্ট একদম ডিটেইল উল্লেখ করা আছে। এটা কি যে এটা কোইনসাইড নাকি এক ধরনের সমঝোতা? এটা একটা পরিকল্পনা। এটা আবার আজকে আমি দেখলাম, আমি কোন একটা পত্রিকায় দেখলাম, জামাতও যেভাবে বিষয়গুলো সিলেক্ট করছে, বিএনপির যারা গুরুত্বপূর্ণ নেতা, টপ র্যাঙ্কিং যারা নেতা, তাদেরকে একইভাবে সম্মান দেখানোর একটা পরিকল্পনা জামাতের আছে। এইটা হলো ধরেন পরস্পরের জায়গা থেকে একটা সম্মান দেখানোর বিষয়। কিন্তু আবার এটাও আমরা জানি, সাংবাদিক হিসেবে আমরা এটাও জানি যে মানে আন্ডারগ্রাউন্ডে কিন্তু অনেক ধরনের তৎপরতা আছে, সেটা আলোচনা আছে। কারণ আপনাকে মাথায় রাখতে হবে যে বিএনপি এবং জামাত ইসলাম এরা কিন্তু দীর্ঘদিন পরস্পরের মিত্র ছিল, প্রয়োজনেই মিত্র ছিল। মানে ফলে এই যে পরস্পর যে কমিউনিকেশনটা, পরস্পর যে যোগাযোগটা, এই যোগাযোগটা এত তাড়াতাড়ি এটা ভেঙে যেতে পারে না, এত নষ্ট হয়ে যেতে পারে না। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, জামাতের মধ্যে একটা অ্যাম্বিশন ডেভেলপ করেছিল, যে তারা ভাবতে শুরু করেছিল যে ওই যে 96 সালে তারা একক ইলেকশন করেছিল, মনে থাকার কথা সেটা, গোলাম আজম বলেছিলেন যে এই মানে বিএনপিকে পরাজিত করার জন্য তারা আওয়ামী লীগের সাথেও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে গিয়েছিল 96 সালে। তো পরে আবার বড় শয়তান ছোট শয়তানের তত্ত্ব উনি দিয়েছিলেন গোলাম আজম, আমার পরিষ্কার মনে আছে সেটা। তো এখন এইটা তারা আবার এক্সপেরিমেন্ট করতে চায়, এবং তারা মনে করে যে বিএনপির অনেকভাবে মানে দুর্নাম আছে, অনেক বিষয়ে দুর্নাম হয়ে গেছে নানান কারণে। ফলে তারা মনে করছিল যে তারাই হলো মানে জনগণের কাছে গ্রহণযোগ্য শক্তি। কিন্তু দলটার চরিত্রটাই এমন, মানে এই দলটা হলো একটা ক্যাডার বেসড পার্টি, জামাতের কথা বলছি, আর বিএনপি হলো একটা মাস বেসড পার্টি, মানে গণমানুষের দল। ফলে হরেক রকমের মানুষ বিএনপির মধ্যে আছে, আর জামাতের মধ্যে কিন্তু এক ধরনের মানুষ আছে। তো এই পার্টিটাকে যদি মাস বেসড পার্টিতে পরিণত করতে হয়, তাহলে এটা সমস্যাপেক্ষের ব্যাপার। একদিনে একটা পার্টি এরকম হয়ে যেতে পারে। আমি এটা শেষ করি। তো ফলে হচ্ছে কি যে তারা চাইলেও কিন্তু তাদের ভোট ধরেন 7%, 8% বা 10%, সেখান থেকে লাভ দিয়ে সেটাকে 40%-এ নিয়ে যেতে পারবে না। এটা অ্যাবসার্ড জিনিস। জরিপগুলো যে হয়েছে, যদিও অনেকগুলো ফ্রেমিং জরিপ হিসেবে বলা হচ্ছে, আপনি দেখবেন সেখানে 28%, 29%
বড়জোর 30% পর্যন্ত জামাতকে দিয়েছে, তাও ভঙ্গুর। কারণ সেখানে দেখা গেছে 35%, 45% তারা মানে নীরব, মানে যারা রেসপন্ডেন্ট, মানে যাদের উপর জরিপ করা হয়েছে সেখানে 45% পর্যন্ত মানুষ তারা কোনো মত দেয় নাই। অর্থাৎ জরিপটা হয়েছে ধরুন 65 বা 55%-এর মধ্যে জরিপটা হয়েছে, এর মধ্যে জামাত হয়তো 25% বা 28% এরকম একটা বড় সংখ্যক মানুষ তার মতামত জানে না। তো এই জন্য আমি বলছি কি যে এই জামাতের পক্ষে কিন্তু এত বড় মাঠ কাভার করা সম্ভব না। পপুলার ক্যান্ডিডেট তার নাই, কারণ পপুলার ক্যান্ডিডেট কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। যে বিএনপির নেতাদেরকে আপনি জানেন যে তারা সারা বছর মাঠে চষে বেড়ায়, তারা মানুষের সাথে মেলামেশা করে নানান আপদে বিপদে থাকে। ফলে বিএনপি কিংবা আওয়ামী লীগ এই ধরনের পার্টিগুলোর মধ্যে প্রচুর পপুলার ফেস থাকে। জামাতের মধ্যে কিন্তু এই ধরনের পপুলার ফেস আপনি পাবেন না। যে কারণে আমি বলছি কি যে ফলে মানে আন্ডারগ্রাউন্ডে আলোচনা করা ছাড়া তাদের কিন্তু কোনো উপায় নেই, এবং সেটা আমরা দেখব বলে আমি এটা মনে করি। মানে সামনের দিনে এক ধরনের সমঝোতার অবস্থা আমরা দেখব, বলছেন বা তার আলামতগুলো আপনি দেখছেন। কিন্তু এই যে কথাবার্তা সেটি অনেকটা রাজনৈতিক রেটরিকের মধ্যে। জি, ধন্যবাদ আপনাকে রিটা রহমান। আপনার কাছে আসতে চাই যে বিএনপি জামাতের এক সময়ের দীর্ঘ সময়ের মিত্র, বিভিন্ন সময়ে দুঃসময় তারা একসাথে হাতে হাত রেখে অতিক্রম করেছে রাজনৈতিক বাস্তবতায়। কিন্তু ইদানিং আমরা দেখছি যে বিএনপি জামাতের মধ্যে একটা বিরোধপূর্ণ অবস্থা দেখছি। তো এই বিরোধটি এটি কি আসলে রাজনৈতিক বিরোধ নাকি তাদের কোনো আদর্শিক জায়গা থেকে বিরোধ? বিএনপি বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রশ্নে জামাত থেকে বিএনপির স্বাতন্ত্র্য কতটুকু এবং সেটি সামনে স্পষ্ট করতে পারবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্কটা ছিল মূলত একটা ইলেকটোরাল অ্যালায়েন্স ছিল, তাদের নির্বাচনী এক ধরনের কি বলে অ্যালায়েন্স ছিল ওনাদের। তো ওইটা ছাড়াও বিএনপি জামাত হয়েছে কি যখন নির্যাতিত হয়েছিল দীর্ঘ 15-16 বছর, বা আপনি 17 বছরও বলতে পারেন, সেই সময়টায় জামাত আর বিএনপিকে একসঙ্গে টার্গেট করা হতো। তো ন্যাচারালি এই কারণে জামাত আর বিএনপির এক ধরনের কি বলবো এক ধরনের নিজেদের মধ্যে একটা সমবোধতা। ওই সময়টা কিন্তু জামাতকে বিএনপির পক্ষ থেকে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলে বলা হতো না, কিন্তু এখন কেন বলা হচ্ছে? মানে জামাত মুক্তিযুদ্ধ চায়নি, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এবং তাদের ক্ষমা চাওয়া উচিত, এবং তারা সেই রাজাকারের দল, এই কথাগুলো বিএনপি বলছে। মানে কেন এখন এসে বলতে হচ্ছে বিএনপি? ঠিক আমার মনে হয় মেইন স্ট্রিমে বলা হচ্ছে না, সাইড লাইনে বলা হচ্ছে এই কথাগুলো। আমি যতটুকু বুঝেছি মেইন স্ট্রিমে এই কথাগুলো আসছে না। আজকে মনে হয় যে উদ্ধৃত করা যেতে পারতো, আজকে মহাসচিব তিনি একটা বক্তৃতা বলেছেন, যিনি 71-এর তাদের যে বিরোধী কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেছেন। হ্যাঁ, না সেটা ঠিক আছে। এখন এসে বিএনপি কেন জামাতের এই 71-এর বিষয় নিয়ে সমালোচনা মুখর হচ্ছে? কারণ বিএনপি রাজনৈতিকভাবে দেখছে যে 71-এর যে গুরুত্বটা আছে এটা হারিয়ে ফেলা যাবে না। আপনাকে একটু সহযোগিতা করি। জামাত কিন্তু আপনার শুধু তাই না, মানে কিরকম চালাচালি হচ্ছে। বিএনপির পক্ষ থেকে যখন বলা হয়েছে যে 71-এর যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, তখন জামাতের গোলাম পারোয়ার সাহেব তিনি বলেছেন যে বিএনপি যদি 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে, আমরা বলবো মুক্তিযোদ্ধা হত্যার বিচার করুন। মানে এই ধরনের রেটরিক কিন্তু চালাচালি হচ্ছে। হ্যাঁ, সেটা পলিটিক্যাল, এটা নির্বাচনী রেটরিক আমি মনে করছি না। বিএনপির যে অবস্থান, এটাও কি এক ধরনের রাজনৈতিক কৌশল, নাকি প্রকৃততে বিএনপি মুক্তিযুদ্ধকে ডিফেন্ড করতে চায় এবং এখন আওয়ামী লীগ যখন মাঠে নাই মুক্তিযুদ্ধের ইমেজটা বিএনপি ধারণ করতে চায়? মানে না, এখন হয়েছে কি বিএনপির রাজনীতির মধ্যে মুক্তিযুদ্ধ, আসলে মুক্তিযুদ্ধ বা এই মুক্তিযুদ্ধের ডাকটা তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তরফ থেকে এসছে, সেজন্য মুক্তিযুদ্ধের একটা বিশেষ গুরুত্ব বিএনপির মধ্যে আছে। তবে এইটা আমার মনে হয় খুব সিরিয়াসলি যে খুব একটা যে আমরা দান্তিক একটা যে বিএনপি এবং জামাতের মধ্যে সৃষ্টি করছে তা না। আমার মনে হচ্ছে এটা কি ভাই ভাই বিরোধের ঝগড়ার মতো বিষয় নাকি? আমি তাও বলবো না। আমি বলবো যে এটা যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে দুইটা দলই থাকছে, বড় দল বলতে তো অবশ্যই বিএনপি স্ট্রাকচারালি যতটা সুসংগঠিত এবং সারা বাংলাদেশ ব্যাপী তাদের যে সংগঠন আছে, সেই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ বলছি, জামাতের কিন্তু সেই স্ট্রাকচার এখন ওইভাবে তৈরি হয়নি। কিন্তু আপনারা বলছেন তৈরি হয়নি, কিন্তু জামাত খুবই আত্মবিশ্বাসী যে তারা বড় চ্যালেঞ্জটা বিএনপির প্রতি ছুড়ে দিচ্ছে। তাদের কথা তা তো দিবে, এটা নির্বাচনে দেখছি। তো সেই জায়গাটাতে বিএনপি এক ধরনের
জামাতকে অনেকটা রাজনৈতিকভাবে ছাড় দিয়ে এসছে বলা হচ্ছে, যে ছাড় না, দিয়ে সেই বিএনপি সময়টা অন্য সময় ছিল, কিন্তু এখনকার সময়টা তো পরিবর্তিত একটা সময়, পরিস্থিতিটা একদম পাল্টে গেছে। তো এখন তো জামাত যদি নির্বাচন, না, পরিস্থিতি পাল্টালো কোথায়? নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র তো চলবে। এটা আপনারা বলছেন, তো এই ষড়যন্ত্র কারা করছে? মানে নির্বাচন তো পিছিয়ে যেতে পারে অনেকেই মনে করছেন, গণভোটের জন্য জামাত চাপ দিয়ে রেখেছে, ফলে এই পরিস্থিতি বিএনপি কিভাবে মোকাবেলা করবে? না, জামাত বলছে তাদের ওপিনিয়ন, বিএনপিরও কিছু ওপিনিয়ন আছে। তো এখন তো এই যে গণভোটের ক্ষেত্রটা তো ছেড়ে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের কাছে। উনি এখন ফাইনালি একটা সিদ্ধান্ত হয়তো চলে আসবেন, এবং ওই সিদ্ধান্ত হয়তো সবার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই নিবে। এবং আমি আশা করি যে সিদ্ধান্তটা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, যাতে আমাদের সুষ্ঠু একটা নির্বাচন, আগামী ত্রয়োদশ যে নির্বাচনটা আসছে, সে সুষ্ঠুভাবে গঠিত হয়। এবং একটা সুষ্ঠু রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটা নির্বাচনের কিন্তু কোনো বিকল্প নাই, তাই না? এখন এটা আমরা যুগে যুগে সময়ে দেখে এসেছি। ৭৫ পরবর্তী সময়েও আমরা দেখেছি যে তখন জিয়াউর রহমান সাহেব যখন ৭ই মার্চের পরে ক্ষমতায়, মানে ওনার হাতে ক্ষমতা আসলো, উনি যখন হেম অফ দ্য পাওয়ারে চলে গেলেন এফএএসে, তখন উনিও কিন্তু একই রকম একটা প্রক্রিয়ার ভিতর থেকে দেশটাকে নিয়ে এসছেন। এবং গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া নামে যে প্রক্রিয়া উনি চালু করেছিলেন রাজনীতিবিদদের সঙ্গে, সেখানে আমার আব্বা মুশিউর রহমান জাদু মিয়ার একটা বড় ভূমিকা ছিল। তো সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু গণতন্ত্র বাংলাদেশে স্বাধীনতার পরে প্রথম প্রবর্তিত হয় বাংলাদেশে। তো সেই যে প্রক্রিয়াটা করেছিল, তখনও কিন্তু এই যে নানান রকমের চারাই উতরাই সংকটের ভিতর দিয়ে যেতে হয়েছে। তখনও তো আওয়ামী লীগ অ্যাবসেন্স ছিল বলা যায়, তাই না? প্রথমে তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, প্রথমে হলো রাষ্ট্রপতি নির্বাচন, সেখানে ওসমান, আমাদের ওসমানী সাহেবকে বিরোধী দলীয় একটা জোট করা হয়েছিল, তাদের পক্ষ থেকে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছিল, এবং জাতীয়তাবাদী ফ্রন্ট যেটা তৈরি হয়েছিল প্রক্রিয়ার প্রথম স্তর, তার পক্ষ থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয়। তারপরে একটার পর একটা প্রক্রিয়ার পরে গণতান্ত্রিক একটা শুরু হয়। এবং বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন ৯১ সালে, তখন কিন্তু উনি আবার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টটাকে চেঞ্জ করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট পদ্ধতি চালু করেন। তো এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ওইভাবে শুরু হয়েছিল। এখন আবার একটা পর্যায়ে দেশ এসে দাঁড়িয়েছে মুখোমুখি, সেই পর্যায়টাও আমাদের আবার ওই নতুন করে, মানে একদম ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এই পর্যায়ে কি আপনি আসলে সামনে সম্ভাবনা দেখেন, নাকি আরো রাজনীতি সংকট ঘনীভূত হতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে? না, আছে, সংকটগুলো কিন্তু আছে। যেটা হতে পারতো এই পরিবর্তনের পরে পরে অনেক কিছু হতে পারতো, যেটা হলে হয়তো আজকে যে সব ছোট ছোট সংকটগুলোকে বড় করে দেখা হচ্ছে বা বড় হয়ে আমাদের সামনে আসছে, এটা হতো না। কিন্তু আর তারপরে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর ইউনূসের কাছে কিন্তু এদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। ওরা ভেবেছিল তিনি আমাদের যে মৌলিক যে সমস্যাগুলো তৈরি করেছিল বিগত ১৫ বছর ১৬ বছরে বিগত স্বৈরাচার সরকার, সেইগুলো সমাধানগুলো নিয়ে আসতে পারবেন এক এক করে। উনি হয়তো চেষ্টাও করেছেন, উনি যে কমিশনগুলো বানিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ওইখানে কাঠামোগত কিছু ভুল ছিল। তিনি কি আসলে সমাধান না দিয়ে একটু নতুন করে সমস্যা তৈরি করলেন কিনা, যে গণভোট, জাতীয় সনদ, জুলাই সনদ, এটা রাজনীতির মধ্যে এক ধরনের অবশ্যই এগুলো তো নতুন কিছু সমস্যা তো এলো, এগুলো তাই না, এগুলো নতুন করে এলো। কথা শুনবো সাইফুর রহমান তখন আপনার কাছে আসতে চাই। রিটা রহমান যেটা বলছেন, খুব আশাবাদী মানুষ, তিনি একটা সমঝোতা হয়তো যাবে, একটা এই অবস্থা কেটে যাবে। কিন্তু সরকারের পক্ষ থেকে গণভোট নিয়ে একটা সিদ্ধান্তের কথা উনি বললেন যে আসতে পারে। আপনি কি মনে করেন যে আসলে এটি সরকারি নিষ্পত্তি করবে? নির্বাচনের আগে যদি গণভোট জামাত চাইছে, যদি জামাত তার মতো করে না পায়, অথবা বিএনপি নির্বাচনের দিনে চাইছে, এই দুই ফর্মুলায় কি আসলে সেটেল হতে পারে নাকি? না, এখানে ধরুন মানে গণভোটের বিষয়টা তো ঐকমত্য কমিশনের যে সভা, এটা আলোচনা আমরা দেখেছি সেটা, এবং বিএনপি এক পর্যায়ে এটা এগ্রি করেছে এবং তারা বলেছে ইলেকশনের দিন গণভোটটা হতে পারে সেটা। অর্থাৎ আমি যদি এখানে মানে বিএনপি এবং তাদের বিরোধী যারা আছে তাদেরকে, তাদের যে মানে পলিটিক্যাল স্ট্যান্ড যেটা, সেটাকে যদি আমি ডিফাইন করতে চাই আর কি, দেখবো যে বিএনপি বরাবরই চাচ্ছে যে সংবিধানটাকে মেনে যাতে আমরা এগোই, পদ্ধতিটা যাতে সেভাবে এগোয়, কারণ গণভোটের কথা সংবিধানে নাই। তো ফলে আপনি এখন হুট করে মানে গণভোট কিভাবে করবেন? ফলে একটা সংসদ তৈরি করতে হবে, সংসদ তৈরি করে
মানে সংশোধনী আনতে হবে, তারপরে আপনি গণভোটের দিকে যেতে পারেন। এটা হলো বিএনপির প্রস্তাবটা এরকমই। তো তারা এখানে সমঝোতার জন্য একটা মিডল গ্রাউন্ড বলছে যে আচ্ছা ঠিক আছে ইলেকশনের দিন আপনি গণভোটটা করতে পারেন বড় জোর, কিন্তু কখনোই এটা আগে সেটা কি করার জন্য করতে হবে নাকি বিএনপি সেটাকে মিন করে? কারণ না, সেটা তো ভিন্ন জুলাই সনদ জিনিস। যদি বাস্তবায়ন হয় বা আদেশ বাস্তবায়ন হয়, গণভোট যদি গৃহীত হয়, তাহলে এটা সংবিধানের প্যারালাল সমান্তরাল আরেক ধরনের না, BNP সংবিধান, দ্বিতীয় সংবিধান বলা হচ্ছে। মানে জি, এটা হচ্ছে আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে এটা করা হচ্ছে যে একটা জাতীয় ঐক্যটাকে বজায় রাখার জন্য তারা এরকম একটা অল্টারনেটিভ একটা প্রস্তাব দিয়েছে। কিন্তু যখন গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদকে গ্রহণ করা হবে, সেটি তো সংবিধানের একটা বিপরীত বিকল্প হিসেবে প্রতিস্থাপিত হবে কিনা সংবিধানে? প্রতিস্থাপিত হবে যদি ইলেকশনের আগে, অর্থাৎ সংসদ তৈরির আগে যদি এটা করা হয়, যেটি জামাত চাইছে, যেটা জামাত চাইছে। আমি সেটাই বলছি যে এটা হলে তখন সংবিধানই চ্যালেঞ্জড হবে। প্রথমত সংবিধানে এই জুলাই আদেশ নামে কোনো কিছু নাই। দ্বিতীয়ত হলো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কোনো এরকম আদেশ দিতে পারে না। এটা আদেশ দিতে পারে একমাত্র রাষ্ট্রপতি, যার জন্য যে কোনো প্রজ্ঞাপন রাষ্ট্রপতির নামেই জারি হচ্ছে এতদিন ধরে। কিন্তু তারা চাচ্ছে যে এটা দিতে হবে প্রফেসর ইউনূসকে, যেটা একেবারেই মানে সংবিধান বহির্ভূত একটা বিষয়, সংবিধানকে চ্যালেঞ্জ করা। এটা একটা সমাধানও কেউ কেউ দেওয়ার চেষ্টা করছে যে প্রফেসর ইউনূসকে যদি রাষ্ট্রপতি মনোনীত করা যায়, সেটা তো ভিন্ন জিনিস। তাহলে তার মধ্যে না, সেটা তো ভিন্ন জিনিস। সেটা তো আপনার সেই 9 মণ দুধের মতো বা 9 মণ তেলের যে গল্প আছে সেরকম হবে যে রাধাও নাচবে। ফলে ওটা তো আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই। এখন যেটা আপনি মির্জা ফখরুল সাহেবের গত কয়েকদিনের বক্তব্য খেয়াল করেন, গণভোটটা তারা যে রিল্যাক্টেন্টলি এগ্রি করেছিলেন, এটা উনি পরিষ্কার করে বলেছেন যে গণভোটটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা গণভোটের কথা বলি নাই। না, সেটাই দাঁড়ালো যে ঐক্য রক্ষার জন্য এটা বলা হয়েছে, ঐক্য রক্ষার জন্য বিএনপি এটা বলেছে। এখন ধরুন তাহলে প্রফেসর ইউনূস কি করতে পারে, এটাই তো সবচেয়ে মিলিয়ন ডলার প্রশ্ন। তো এখানে যেটা হতে পারে, আমি যেটা আপনাকে বললাম যে অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে এনসিপি এবং জামাত, তারাই তো মানে কাউন্টেবল। এখন এই দলগুলোর কিন্তু পক্ষে সম্ভব না এত বড় ঝুঁকিতে যাওয়া, যে ঐক্য যদি ভেঙে পড়লে এই শূন্যতার মধ্যে আওয়ামী লীগের উত্থানের একটা বিপুল সম্ভাবনা থাকবে। এটা কেউ অস্বীকার করতে পারবে না, কারণ আওয়ামী লীগের মানুষরা তো আছে এখানে, সেই ঝুঁকি নিবে না, এই ঝুঁকি তারা নিতে পারবে না। ফলে বিএনপির সাথে কোনো একটা টার্মে তাদের একমত হতে হবেই সেটা। আচ্ছা, যদি প্রফেসর ইউনূস এখানে অন্য কিছু করতে চান, তিনি বলেছেন তিনি সিদ্ধান্ত দিবেন। আজকের পর কিন্তু তার উপরই বলটা কিন্তু তারই কোর্টে। এখন তিনি বলেছেন যে তিনি আলাপ করবেন, তার মতো করে দলগুলোর সাথে তিনি আলাপ করবেন। ফলে তিনি এমন কোনো বিধান এখানে চাপিয়ে দিতে পারবেন না যে বিধানটা অন্তত বিএনপিকে চ্যালেঞ্জ করে বা বিএনপিকে অপমানিত করে বা বিএনপির পক্ষে এটা মানা কঠিন হয়ে পড়ে। কারণ মনে রাখতে হবে বিএনপি এখন এই মুহূর্তে এত বড় দল যে আপনি জামাতকে চ্যালেঞ্জ করতে পারেন, আপনি জামাতকে হয়তো সাইডলাইনে রাখতে পারেন, ইভেন আপনি চাইলে এনসিপিকেও সাইডলাইনে রাখতে পারেন, আপনি বিএনপিকে সাইডলাইনে রাখতে পারবেন না, এটা ফিজিবল না সেটা। কিন্তু একটু সেই জন্য আমি বলছি যে এমন কিছু ঘটবে না বলেই আমি মনে করি সেটা। না, ঠিক আছে, আপনি বলছেন, কিন্তু আসলে এই যে জাতীয় সনদ, জুলাই জাতীয় সনদ, এটি তো ব্রেন চাইল্ড, মানে এটা জামাতের বা এনসিপি তাদের মাথা থেকে এসছে, তাদেরই এটা ধারণ করে তারা। তো এনসিপির পক্ষ থেকে তারা বিপ্লবের শক্তি বা আন্দোলনের শক্তি, অভ্যুত্থানের শক্তি, জামাত খুবই শক্তিশালী একজন এখানে ক্রীড়ানক। তারা যদি তাদের বিষয়টা যদি কম্প্রোমাইজ করতে নির্বাচনের সাথে, তাহলে এটি আসলে তাদের রাজনৈতিক পরাজয় হয় কিনা। অনেকে মনে করছেন যে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়েছে জুলাই সনদকে, আপনি বললেন, বা এটি এক ধরনের ঐক্য রক্ষার জন্য করা হচ্ছে আপনি বলছেন। না, আমি বলেছি গণভোটের কথা বলেছি। তারা এটাই বলছে যে এটা তো গ্যারান্টি চায় তারা, এই জুলাই সনদ যে বাস্তবায়ন হয়, কারণ বিএনপি ক্ষমতায় গেলে ভুলে যাবে, এগুলো সব ছুঁড়ে ফেলবে, এমনই মনে করছেন। তাহলে আপনারাও বলছেন যে এটা চাপিয়ে দেওয়া হয়েছে বিএনপির, বা তারা অনিচ্ছা সত্ত্বেও তার গিলতে হচ্ছে। ব্যাপারটা হলে রাজনীতির সমঝোতাটা জুলাই সনদের ভবিষ্যৎ কি থাকবে? না, আমার মনে হয় যে জাতীয় ঐক্যটাকে বিএনপি খুব অগ্রাধিকার দিচ্ছে, সুতরাং জাতীয় ঐক্যটা খুবই ভিত্তিতে
সেটা আওয়ামী বিরোধিতা ভিত্তিতে নাকি না না অপরাপর না, দেশে রাজনৈতিক বন্দোবস্ত? দেশে সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া বা স্থিতিশীলতা সৃষ্টির ক্ষেত্রে, এবং কোন শত্রুপক্ষ যেন এসে আমাদের দেশে আবার, কিন্তু সেই জাতীয় ঐক্য তো আমরা দেখছি না। কি অর্থে যে ঐক্য আমার আছে তো মনে দলগুলোর মধ্যে? আছে, আমরা এই যে যে ঐক্যমত্য যে কমিশনটা ছিল সেখানে সবাই বসেছে তো একসঙ্গে, 9 মাস ধরে বসছে, তাই না? তোরা তো বসছে, বসছে, তার মানে কিন্তু কি- সৎ উদ্দেশ্য না থাকলে বসতো না। সবাই চায় যে শান্তিপূর্ণভাবে সমস্যাগুলো সমাধান হোক, এবং সেই অর্থে বসেছে, এবং তারা মোটামুটি কিন্তু অনেক বিষয়ে একমত হয়েছে। কিন্তু একমত হওয়া কিন্তু সম্ভবও না। আপনি বলেন যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে রাজনৈতিক ইস্যুগুলোতে একমত হওয়া সবার পক্ষে সম্ভব না। তারপরেও কিন্তু তারা মোটামুটি একটা জায়গায় এসে তারা আবার সইও করেছে, সবাই শুধু এনসিপি করেনি। কিন্তু আমরা যে ওরা- পর্যবেক্ষক আমরা দেখেছি যে আওয়ামী লীগ ঠেকাও প্রশ্নে, ফ্যাসিস্টদের যে পুনরুত্থানের যে সংখ্যা, এ প্রশ্নে সব রাজনৈতিক দলগুলো একমত। কিন্তু আসলে অপরাপর প্রশ্ন যে পিআর পদ্ধতিতে ভোট হবে কিনা, দ্বিকক্ষ বা না, একক এগুলো কমিশন তো পার্লামেন্ট ব্যবস্থা থাকবে কিনা, গণভোট কবে হবে, আদৌ গণভোটের প্রয়োজন আছে কিনা, এইসব নিয়ে তার সাংবিধানিক মর্যাদা কতটুকু থাকবে, হ্যাঁ, এগুলো নিয়ে তো আমরা নানা রকম বিরোধ দেখছি। ফলে না, ঐক্যমতের থাকবেই জায়গাটি তো, কোথায়? থাকবেই তো, এগুলো থাকবেই তো, কারণ পিআর এর ব্যাপারগুলো আছে। এগুলো আমার ব্যক্তিগতভাবে আমি মনে করেছি যে এগুলো আমাদের উপরে, এগুলো এক ধরনের মানে খুব নতুন এবং নোভেল অ্যান্ড ভেরি স্ট্রাইকিং কিছু ইস্যুস আমাদের দেওয়া হয়েছে। চাপিয়ে দেওয়া না, আমাদের মাথার উপরে ভার দেওয়া হয়েছে। ভার দেওয়া তো হয়েছে। আপনারা এর ক্ষমতায় গেলে ভাট কি নামিয়ে ফেলবেন? হ্যাঁ, অবশ্যই, কারণ যেটা আমাদের দেশের জনসাধারণ বুঝে না সেটা আমরা কেন চাপিয়ে দেবো? এটা এখানেই নিয়ে তো প্রশ্ন। পরীক্ষা নিরীক্ষা হোক, মানুষের মতামত দেখ, তারা যদি চায় তখন দেখা যাবে। জি। না, এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি ঐকমত্য কমিশনের শুরুতে প্রফেসর ইউনূস যে বক্তব্য রেখেছিলেন, তিনি কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছিলেন যে ইস্যুতে রাজনৈতিক দলগুলো সবাই একমত হবে, সেই সব সেটাকে বিষয়ে। আমরা সংস্কারের জন্য গ্রহণ করব। টিক দিয়ে দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, ফলে টিক তাহলে দিয়ে। সেই হিসাবে কিন্তু আমার হিসাবে আমি যতটুকু মানে দেখেছি 12টা ইস্যু আছে এখানে। 12টা ইস্যুতে কোনো দল নোট অফ ডিসেন্ট দেয় নাই। যে 48টা বা 46টা পয়েন্ট প্রস্তাব। সংবিধানের আছে সেগুলোতে মানে 36টাতে অন্তত নোট অফ ডিসেন্ট দেয়া আছে, হয় বিএনপি দিয়েছে, নয় অন্য কোনো পার্টি দিয়েছে। তো বলা কথা, সেই প্রতিশ্রুতি অনুসারে কিন্তু নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলো এখানে ভোটে যাওয়ার কথা না বা সংস্কারে যাওয়ার কথা না, সেগুলো ওই সংশ্লিষ্ট পার্টির দায়িত্ব। জি। এইভাবেই কিন্তু নীতিমালাটা ঠিক করা হয়েছিল। মাঝখানে এসে আপনার প্রধানত জামাত এবং এনসিপির পক্ষ থেকে এটা একভাবে হইচই করে এমন একটা পরিবেশ তৈরি করা হলো যে বিএনপিকে আপনার সংস্কার বিরোধী হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হলো, যে তারা দ্রুত ক্ষমতা চাচ্ছে, সংস্কার তারা চাচ্ছে না। তারা বলেই চলেছে আমরা 31 দফা সবার আগে দিয়েছি, 31 দফার মধ্যে অনেক কিছু আছে সংস্কারের যেগুলো সব এখানে দিকগুলোই আছে, জি। কিন্তু এটা কোনো মতেই, অর্থাৎ হইচইটা এমন পর্যায়ে চলে গেছিল, ফলে বিএনপিকে তখন গণভোটে রাজি হতে হয়েছে যে ঠিক আছে আপনারা গণভোট করেন, কিন্তু কোনোভাবেই ইলেকশনকে ডিস্টার্ব করে না। এই ছিল বিএনপির শর্ত। মানে কুইনান খাওয়ার মতো করে হ্যাঁ, তো আসলে খেতে এখানে হয়েছে। আমার যেটা বক্তব্য সেটা হলো যে বিএনপি ধরুন যে কোনো কারণে হোক বিএনপি অনেক ছাড় দিয়েছে, অন্য কেউ কিন্তু ছাড় দিতে হয় নাই, ওদের তো ছাড় দেওয়ার কিছুই নেই। মানে ছাড় দিতে দিতে বিএনপি কি রাজনৈতিকভাবে একটা দুর্বল অবস্থানে চলে গেছে কিনা? না, প্রশ্নগত জায়গায়। এটা তো যদি এরকম হয় যে মানে যদি বিএনপিকে যদি এখন রাজি হতে হয় যে ইলেকশনের আগে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে যেটা জামাত বলছে যে গণভোট হবে, জুলাই সনদের উপর গণভোট হবে, তাহলে তো এটা বিএনপির জন্য একটা ভয়ঙ্কর ছাড় হবে এটা বিএনপির জন্য। কেন? কারণ সেই তখন কি হবে খেয়াল করুন, কনসিকুয়েন্সটা কি হবে। গণভোট হওয়া মানে তখন বলবে যে জনগণ এটা একটা সম্মতি দিয়েছে, অতএব তোমার ডিসেন্টের কোনো মূল্য নেই এখানে, অতএব এটাই পাস, অর্থাৎ এটাই আইন হয়ে গেছে এখানে। সেই কি আইন হবে? তখন পিআর আইন হবে, তখন আপনার উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলো আইন হয়ে যাবে, অনেক কিছু আইন মানে হয়ে এই যাবে। সরকারও থেকে যেতে পারে সরকার অনেক কিছু হয়ে যেতে পারে সম্মতি নিয়ে। তো ফলে বিএনপির জন্য এটা খুব রিস্কি গেম এটা, মানে এইটাতে এই জন্য আমি দেখলাম যে মির্জা ফখরুল সাহেব খুব স্পষ্ট করে পরশুদিন তিনি বলেছেন যে কোনোভাবেই আমরা নির্বাচনের আগে গণভোটে আমরা যাব না, পরিষ্কার ভাষায় আমরা এটা বলতে চাই। কিন্তু যেভাবে গণভোটের প্রস্তাবকে বিএনপিকে খাওয়ানো হয়ে গিয়েছে, গিলানো গিয়েছে, এই ধরনের চাপ তৈরি করে সামনে যে গণভোটের ডেটটাও বিএনপি বাধ্য হবে না, তার নিশ্চয়তা কোথায়?
এটা নিয়েও প্রশ্ন কিন্তু আছে যে বিএনপি নানা ক্ষেত্রে ছাড় না, দিয়ে এখানে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো, ধরুন বিএনপির কিছু দুর্বলতা আছে। দুর্বলতা মানে হলো বিএনপি মনে করেছে যে একটু ছাড় দিলে হয়তো তারা আরো একটু এগিয়ে আসবে। তো এতে হয়েছে যেটা, সেটা হলো যে তার এক ধরনের এটাকে পেয়ে বসা বলতে যেটা বুঝায়, এই দলগুলো তাদেরকে পেয়ে বসেছে। সেটা এই সুযোগটা বিএনপি, খেয়াল করুন যে একেবারে শুরুর দিকে গত বছরের আগস্টের পর থেকে বিএনপির বক্তব্য ছিল এক ধরনের। বিএনপি কিন্তু তাদের 31 দফার উপর খুব জোর দিচ্ছিল তখন সংস্কারের প্রশ্নে, এবং যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে, এটা ছিল বিএনপির স্ট্যান্ড। এমনকি যে যখন আওয়ামী লীগের প্রশ্ন এসেছিল তখনও আমি মির্জা ফখরুল সাহেবের বক্তব্য দেখেছি, খসরু সাহেবের বক্তব্য দেখেছি, তারা বলেছেন যে এটা জনগণের হাতে ছেড়ে দেবো, আমরা কোনো নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে না, এটা জনগণ ডিসাইড করবে। কিন্তু পরে তারা সমঝোতার স্বার্থে ওই দলগুলোর সাথে অনেক কিছুতেই তারা একমত পোষণ করেছে। তো এটা হয়েছে কি, এটা সেটাই সেই জায়গায় বলা হচ্ছে যে এই যে ছাড় দিতে দিতে আপনি অনেক বিষয় ছাড় দিয়েছেন, দিতে দিতে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব এক ধরনের ভঙ্গুর দশার দিকে যাচ্ছে বলে কেউ কেউ মনে করছেন যে বিএনপি কিন্তু বন্দী হয়ে পড়ছে। রিটা রহমান, এই মন্তব্যের একটু জবাব চাইব। না, আমি আপনার সঙ্গে একমত না। আমি মনে করছি যে বিএনপির লক্ষ্যটা হচ্ছে যে একটা জাতীয় ঐক্য বজায় রেখে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, একটা জনগণের প্রতিনিধিত্বকারী একটা পার্লামেন্ট পাবো। সেখানে আমরা গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আছে, সেখানে পার্লামেন্টে আমরা সিদ্ধান্তগুলো নিব। এটাই তো স্বাভাবিক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাই হবার কথা। তো এখন যেসব কথাগুলো হচ্ছে বিএনপি তো ছাড় দিবেই, কারণ বিএনপি সব থেকে বড় দল। বিএনপির দায়িত্বটা অন্য দলের থেকে অনেক বেশি, রাষ্ট্রের প্রতি শৃঙ্খলতা রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপির দায়িত্ব অন্য যে কোনো রাজনৈতিক দলের থেকে অনেক বেশি। তো বিএনপি, হ্যাঁ, অনেক সময় বিএনপি একটু ব্যাকস্টেপ করে হয়তো কিছু জিনিস তারা ঐক্যের লক্ষ্যে, আমি বিশ্বাস করি ঐক্যের লক্ষ্যে তারা মেনে নিচ্ছে এবং করছে। ওয়ান স্টেপ ব্যাক টু স্টেপ ফরওয়ার্ড, হ্যাঁ, টু স্টেপস ফরওয়ার্ড। হ্যাঁ, তো এটা করবার জন্য আমার মনে হয় এখানে কোনো ভুল নাই। আর বিএনপি তো তার রাজনীতিতে ঠিক আছে। এখন জামাত এখন নতুন করে সুসংগঠিত হচ্ছে, জামাত তাদের বিভিন্ন অবস্থান তারা প্রকাশ করছে, সেখানে বিএনপির সঙ্গে অনেক জায়গায় হয়তো তাদের মিলছে না, এটা তো স্বাভাবিক, মিলছে না, হয়তো না, অনেক জায়গায় মিলছে না। তো এটা এগিয়ে যাওয়া এবং দেশে একটা সুশাসন প্রবর্তন করবার একটা প্রক্রিয়া, এখানে কিন্তু আমাদের অনেক কিছুকে একটু ছাড় দিয়ে আমাদের জাতীয় ঐক্যটা না হলে কিন্তু আমরা আমাদের যেই অর্জনটা, যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এই থ্রেডগুলো কিন্তু আমরা পাচ্ছি। এর মধ্যে দেখেছি বাংলাদেশ আর ভারতের বর্ডারের মধ্যে 3টা জায়গায় ওনারা কি বানাচ্ছে, গ্যারিসন বানাচ্ছে। হ্যাঁ, এবং ওনাদের বিএসএফকে এনফোর্সমেন্ট একটা তৈরি করেছে এবং আশেপাশে, হ্যাঁ, 3টা বর্ডারে। এগুলো কিন্তু একটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে কিন্তু এগুলো খুব সিরিয়াস ব্যাপার। এখানে রাজনৈতিক দলগুলোকে অনেক আরও বেশি সচেতন হবে, কারণ আমরা কিন্তু এখনো শঙ্কামুক্ত হই নাই। কারণ যেই স্বৈরাচার বাংলাদেশ 15 বছর শাসন করেছে, যারা নির্বিকারে ছেলেরা যখন বিক্ষোভ করেছে, প্রতিবাদ করেছে, তাদের উপর গুলি করে হত্যা করেছে, এবং এখন পর্যন্ত তারা অনুতপ্ত না, তারা বলে না যে তারা হত্যা করেছে এবং এটা তাদের ভুল হয়েছে। সেই সরকার, স্বৈরাচারী সরকার গিয়ে কোথায় আশ্রয় নিয়েছে আমাদের বুঝতে হবে। এই আশ্রয়টা কারা দিচ্ছে এবং কেন দিচ্ছে? তারা তো নিশ্চয়ই বিনা কারণে এরকম আওয়ামী লীগের সমস্ত মাথাগুলাকে নিয়ে তাদের দেশে আশ্রিত রাখে নাই। তো আমাদের কিন্তু খুব সামনে আরো সচেতন হতে হবে। ঝুঁকি আসতে পারে, অনেক বেশি ঝুঁকি আছে, আমরা বুঝতেই পারি। আজকে কিছুদিন পর যে আওয়ামী লীগ হঠাৎ করে বেরিয়ে আসছে, এটা করছে, সেটা করছে, আর ভিতরে কি করছে আমরা জানি না। কারণ পুলিশ যেটা ছিল আগে, আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীর মতন পুলিশ ছিল, তাই না? আওয়ামী লীগ একটা দলীয় বা শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীর একটা অংশ ছিল পুলিশ। তো এটা তো রিফর্ম করা হয়নি। বিভিন্ন জায়গায় তাদের লাঠি চালাচ্ছেন ডক্টর ইউনূস যখন ক্ষমতায়। হ্যাঁ, তারপরে প্রশাসনে আমরা দেখছি শিক্ষকদের উপরে। হ্যাঁ, তারপরে আজকে প্রশাসনের ভিতরে দেখা যাচ্ছে অনেক জায়গায় সেই পুরনো লোকরা আছে, তাদের কিন্তু জেনে শুনেও অনেকে সরায়নি। মাথায় কিছু পরিবর্তন করেছে, কিন্তু সারা শরীরে কিন্তু ওরাই অবস্থান করছে।
তো এগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক হুমকি আছে আমাদের দেশের জন্য, জাতির জন্য। এই যে ছেলেগুলো যে রক্ত দিয়েছে, ওদেরও কিন্তু আমার মনে হয়েছে যে এদের উদ্দেশ্যমূলকভাবে বিপথে। আপনাদের লোকজন বেশি না বলুক, জামাত তো অনেক কথা বলছে, আমরাও আমাদের কথা বলছি, কিন্তু ওরা বলছে বলুক। রিটা রহমান, আপনি হুমকির কথা বললেন যে সামনে রাজনীতির ঝুঁকি, হুমকি, নিরাপত্তার একটু প্রশ্ন রাখতে চাই। আলোচনা হচ্ছে যে সামনে যে নির্বাচনটা হবে সেটা তো আওয়ামী লীগকে বাদ দিয়ে রাখা হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে আসবে বা রাখা হবে বলা হয়েছে। হ্যাঁ, এখন আপনারা এনসিপি, জামাত, বিএনপি, অপরাপর দলগুলো একদম সমঝোতা নিয়ে একটা নির্বাচন করতে চাইছেন, কিন্তু আওয়ামী লীগের সমর্থক বিশাল একটা গোষ্ঠী যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সমর্থন করেন, তারাও আপনাদের ভোটার, তারা তো এই ভোটে ইনক্লুড হচ্ছে না। ফলে এই যে ভোট পরবর্তী যে সরকার হবে বা রাজনৈতিক পরিস্থিতি যে তৈরি হবে, সেটা কি ঝুঁকিমুক্ত পরিস্থিতির মধ্যে? না, আমি অবশ্যই হবে, কারণ তাদের তো ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়নি, তাই না? তারা তো ভোটার আছে। এখন আপনারা কাকে ভোট দেবে সেটা তো অন্য ব্যাপার, সেটা আরেকটা প্রসঙ্গ। হ্যাঁ, ওই প্রসঙ্গটা হচ্ছে কি যে তারা কাকে ভোট দিবে। জামাত বলেছে যে আওয়ামী লীগের ভোট জামাত পাবে না, ওটা তো বলবেই। এখন আমরাও বলছি যে আমরা হয়তো আওয়ামী লীগ সুবিচার করলে হয়তো বিএনপিকেই ভোট দিবে। হ্যাঁ, অংশগ্রহণ নির্বাচন যদি না হয়, মানে আওয়ামী লীগের বাইরে রেখে নির্বাচন হলে রাজনৈতিক কি স্থিতিশীল পরিবেশ তৈরি হবে সামনের জন্য? আওয়ামী লীগকে তো বাইরে রেখেই নির্বাচন হবে, কারণ এটা তো স্বাভাবিকভাবে তারা যে গণহত্যাটা চালিয়েছে। এখানে যখন ইউএনের একটা ডেলিগেশন এসে যখন এই হত্যার একটা হিসাব করলো, তখন ছিল 1400, তারপরে অনেক 33,000 আহত ছিল, তাদের থেকে অনেকে আবার মারা গেছে, আবার অনেকের ডেড বডি এবং গুম করার সেই খবরগুলো, তথ্যগুলো পরবর্তীতে পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে যে এটা 1400 না, এটা আরও অনেক বেশি, তাই না? এতগুলো হত্যা, এতগুলো ছেলে এখনও তারা পঙ্গু, তারা সুচিকিৎসা কেউ কেউ পেয়েছে, কেউ কেউ ওইভাবে পায়নি, অসুস্থ, এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তো এইটা তো ভুলে যাওয়ার ব্যাপার না। এটা এত সহজে আওয়ামী লীগকে নিয়ে এসে আবার কি ইনক্লুসিভ নির্বাচন করা সম্ভব? কারণ আজকে যদি আমরা করতেও যাই, ধরেন রাজনৈতিক বড় বড় দলগুলো যদি রাজিও হয়ে যায়, জনসাধারণ কি এত তাড়াতাড়ি ভুলে যাবে? কিন্তু আন্তর্জাতিক মাধ্যম বলছে বা আন্তর্জাতিক ভাবে জাতিসংঘ চাইছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। জাতিসংঘ চাচ্ছে না, জাতিসংঘ চাচ্ছে না, আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষ থেকে কিছু চাপ আছে। সেটা আছে কেন সেটা তো আমরা বুঝি। এখানে তো লবিং হচ্ছে। শেখ হাসিনাকে ভারত তাদের দেশে আশ্রয় দিয়ে কি বসে আছে ওরা? তাদের কি বাংলাদেশের উপরে কোনো ইন্টারেস্ট নাই? অবশ্যই তাদের প্রচুর আগ্রহ আছে এবং এগুলো তারাই করাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে সাইফুর রহমান তপন এই জায়গাটাই করতে চাই যে আওয়ামী লীগ ধরনের কর্মসূচি দিয়ে রেখেছে, যে তারা লকডাউন কর্মসূচি 13 তারিখে নানা রকম আমরা হুমকি দেখছি, কি হতে পারে? আর এই রাজনৈতিক কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী লীগ কি আসলে রাজনৈতিকভাবে লাভ হবে তার, নাকি ক্ষতির মুখে হবে? নির্বাচনকে আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে, এটি নিয়ে ইম্প্যাক্ট কি হতে পারে? না, এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো ধরুন ইলেকশনে আওয়ামী লীগের পার্টিসিপেশন করা উচিত কি উচিত না, এটা হলো একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো আওয়ামী লীগ যে সমস্ত কর্মসূচি পালন করছে এগুলো তো তাদের নিজস্ব ব্যাপার। মানে এই যে মিছিল করছে বা ইয়ে করছে, কারণ তাদেরকে তো আইনত মিছিল করার অনুমতি তাদের নাই। তো ফলে গোপনে চেষ্টা করবে, যে কোনো রাজনৈতিক দলে চেষ্টা করে। যখন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, জামাতও গোপনে অর্গানাইজ হয়েছে, ঝুঁকি নিয়েই জামাত অনেক কিছু করেছে। এবং আজকে এই প্রশ্ন উঠেছে, আমি অনেক সাংবাদিকদের মধ্য থেকে এই প্রশ্ন উঠছে, অনেকেই তুলছে যে আপা যেটা বললেন যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের কথা, আওয়ামী লীগের যে অপরাধ তার চেয়ে অনেক বড় অপরাধ জামাত করেছে 71 সালে। তো বলছে যে আপনি এই গণহত্যাকারীকে বাদ দিচ্ছেন, ওই গণহত্যাকারীকে নিয়ে কেন করবেন? এই প্রশ্ন বিএনপির মধ্যেও কিন্তু আছে। তো আমি যেটা বলছি সেটা হলো যে এগুলো খুব ভালো হতো গণভোটের মতো। তারা যেমন গণভোটে এনসিপি যেমন বলছে কোনো ডিসেন্ট থাকবে না, কেন থাকবে না? কারণ জনগণের কাছে জনগণ যখন ডিসাইড করবে, সেখানে রাজনৈতিক দলের মতের কোনো মূল্য নাই। জনগণ তো সুপ্রিম, জনগণ সার্বভৌম। তো ভালো কথা, তাহলে জনগণের কাছেই আপনারা এই গণহত্যার বিচারকারীদের ফয়সালাটা দিয়ে দিতে পারেন। লজিক্যাল কনসিকুয়েন্স হিসেবে কথাটা বলছি, কিন্তু এভাবে তো হয় না। এভাবে হয় না বলেই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেদের মধ্যে অন্তত আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার তারা চেষ্টা করছে। এটা তারা করবে, চেষ্টা করবে। আবার আওয়ামী লীগ চেষ্টা করবে
তার মতো করে তৎপরতা চালানোর সেই চেষ্টাও করবে। তো সামগ্রিকভাবে আপনি যদি বলেন যে আমরা কি একটা স্টেবল গভর্নমেন্ট পাবো, সেই ব্যাপারে সংশয় থাকবে, সংশয় কারণ আছে। যেহেতু একটা বড় মানে শক্তি। রিটা রহমান, এই প্রশ্ন এক বাক্যে শেষ করব কারণ যে নির্বাচন হলো, কিন্তু আমরা বিএনপিকে 18 বছরে আমরা আওয়ামী লীগ স্থিতিশীল বিচ্ছিন্ন একটা করতে সরকার পারে বা না। পরিস্থিতি পাবো কিনা। না, আমরা একবার- প্রত্যাশা করি পাবো, কিন্তু হুমকি আছে, যথেষ্ট হুমকি আছে, তারপরেও আমরা জি, প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ এবং রিটা আমরা রহমান, আশা করব আমাদের সময় দেওয়ার জন্য। সাইফুর রহমান তপন, ঐক্যমতটা ঠিক আপনাকে থাকবে। ধন্যবাদ। জি। এবং দর্শক যারা ছিলেন, শুনেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।